এখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে গিয়ে ফাঙ্গাস। ফাঙ্গাস এটি একটি তোমার কমন নাম। এই মোল্ড এবং ইস্টকে একসাথে ফাঙ্গাস বলা হয়। তো আমি গতদিন তোমাদেরকে দেখাইছিলাম যে ফাঙ্গাসটা আসলে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ফাঙ্গাস হচ্ছে গিয়ে রোগ তৈরি করে স্কিনের। তারপরে হচ্ছে গিয়ে ফাঙ্গাসটা হচ্ছে গিয়ে যে তোমার এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে যে তোমার ফাঙ্গাসটা এটা তোমার প্রোটিনের সোর্স হিসেবে বা এটা খাবার হিসেবে তোমার ইউজ করা হয়। এছাড়াও তোমার ফুড প্রসেসিং এ ফাঙ্গাসের রোল আছে। তো এইসব কারণে ফাঙ্গাস হচ্ছে ইম্পর্টেন্ট, এবং পরবর্তীতে আমি তোমাদেরকে কিছু রিসার্চ পেপারের টাইটেল দেখাইছি যে ফাঙ্গাস নিয়ে আসলে এই ধরনের তোমার গবেষণা হচ্ছে। তো পরবর্তীতে আমি তোমাদেরকে একটুখানি বলছিলাম যে ফাঙ্গাস বলতে কি বোঝায়। এখন আজকে হচ্ছে কি আমি প্রথমে শুরু করি হচ্ছে কি যে জেনারেল মরফোলজি অফ ইস্ট অ্যান্ড মোল্ড। জেনারেল মরফোলজি অফ ইস্ট অ্যান্ড মোল্ডের ক্ষেত্রে দেখা যায় যে যখন তোমার কোথাও এই যে যেমন এই রুটিতে তোমার এখানে মোল্ড গ্রো করেছে, তাই এইটা দেখতে হচ্ছে কি যে তোমার মনে হচ্ছে যে এটার উপরে তোমার তুলার আঁশ আছে। তো এই যে তুলার আঁশ, এটিকে বলা হয় কটনি। আর এই যে তোমার একটা ঝাপসা ঝাপসা যে এই যে তোমার এই ধরনের তোমার ফাঙ্গাস গ্রো করার কারণে যে এক ধরনের ঝাপসা ঝাপসা মনে হচ্ছে জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে ফাজি অ্যাপিয়ারেন্স। ফাজি, হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন অ্যাপিয়ারেন্স এরকম বোঝায়। হ্যাঁ, আবার দেখো এই জায়গায় এই খাবারের উপরে তোমার এক ধরনের এখানে তোমার একটা ফিল্ম পড়েছে, ফিল্ম বা তোমার স্বর এরকম কিছু একটা পড়ছে। তো এইটা হচ্ছে গিয়ে যে তোমার খাম ইস্ট অন বিট কাভাসের উপরে এই ধরনের তোমার ইস্ট তৈরি হয়েছে। হ্যাঁ, তো তাহলে আসলে তোমার অ্যাকচুয়ালি খাবারটা যখন হচ্ছে একটা খাবার যখন হচ্ছে যে তোমার ফাঙ্গাস দিয়ে পচন হয়, তখন আসলে তোমার এই ধরনের অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। এখন আমরা আসি হচ্ছে গিয়ে যে তোমার দেখা যায় যে তোমার এই ইস্ট সেলগুলা এটা হচ্ছে গিয়ে যে তোমার ব্যাকটেরিয়ার চেয়ে বড় হয়। হ্যাঁ, তো এরা তোমার 1 থেকে 5 মাইক্রোমিটার হয় হচ্ছে তোমার প্রশস্ত, আর 5 থেকে 30 মাইক্রোমিটার এরা হয় হচ্ছে গিয়ে তোমার লম্বায়। তারা হচ্ছে গিয়ে কমনলি এগ শেপড বা ডিমের মতো দেখতে, বাট সাম আর ইলংগেটেড, কিছু আছে লম্বাটে, এন্ড সাম আর স্ফেরিক্যাল, মানে কিছু আছে তোমার হচ্ছে গিয়ে তোমার গোলক আকৃতির। তো এইখানে তোমার এই ছবিতে দেখানো হচ্ছে কি যে দেখো তোমার এখানে একটা তোমার মোল্ড দেখানো হয়েছে। এই মোল্ডের মধ্যে তোমার দেখো আমার এই যে আমি যে তোমার কার্সার নাড়াচ্ছি, যেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ না। এখন এই জায়গায় দেখো যে এই যে তোমার এই যে আমার মোল্ডের এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে গিয়ে তার কাণ্ড, হ্যাঁ, বা তার গোড়া। এই গোড়ার উপরে দেখো তোমার 1, 2, 3, 4, 5টা হচ্ছে গিয়ে যে তোমার এখানে তোমার উপরের দিকে তোমার গাছের শাখা প্রশাখার মতো গাছের শাখার মতো বের হয়েছে। হ্যাঁ, তো তোমার এই যে গোড়া সহ এই গাছের শাখা, এই অংশ, এইরকম একটা অংশকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে থ্যালাস। হ্যাঁ, এরকম তোমার গোড়া থাকবে, আর এখানে 4-5টা তোমার হচ্ছে গাছের শাখার মতো শাখা থাকবে। এইরকম একটা তোমার স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে গিয়ে যে থ্যালাস। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে THALLUS, থ্যালাস। এখন তোমার এই থ্যালাস, এই থ্যালাসটা এটা তোমার দুইটা অংশ দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে গিয়ে মাইসেলিয়াম, আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার স্পোর। হ্যাঁ, এখন তোমার মাইসেলিয়াম কাকে বলে? এই যে তোমার এই জায়গায় আমি বললাম না যে গোড়া থেকে গাছের শাখার মতো বের হয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার হাইফি। এরকম একের অধিক হাইফি যখন একসাথে থাকে তখন এই পুরা জিনিসটাকে একসাথে বলা হয় হচ্ছে তোমার মাইসেলিয়াম। ঠিক আছে? আর তোমার এই হাইফির উপরের দিকে এই যে দেখো এই জায়গায় থাকে হচ্ছে তোমার স্পোর থাকে। হ্যাঁ, এই স্পোর দিয়ে পরবর্তীতে এই ফাঙ্গাসগুলো তোমার রিপ্রোডাকশন করে। আর এইখানে দেখো তোমার এই যে এইখানে তোমার একটা যে থ্যালাস এবং এইখানে আরেকটা থ্যালাস, এই দুইটা থ্যালাস তারা যে গাছের শাখার মতো বা যে তোমার যে কানেকশনটা তাদের মধ্যে থাকে, দেখো এইটা কিন্তু এই জায়গায় এই থ্যালাসটা এই থ্যালাসের সাথে এইরকম একটা তোমার তন্তুকার
বা সুতার মতো বা তোমার এরকম একটা হাইফি দিয়ে তারা কানেক্টেড, এইটাকে বলা হয় হচ্ছে কি তোমার স্টোলন। ঠিক আছে, এখন দেখো তোমার এই যে এই জায়গায় যেটা বলতেছে যে যেই জায়গায় স্পোর গুলা থাকে সেটাকে বলা হচ্ছে স্পোরানজিয়াম, আর এই স্পোর গুলাকে যে হাইফিটা ধরে রাখে সেটাকে বলা হচ্ছে স্পোরনজিয়া ফোর। হ্যাঁ, এখন তুমি মনে রাখবা যে ফোর, PHORE, এই সাফিক্সটা যে জায়গায় থাকবে সেই জায়গায় মনে রাখতে হবে যে ফোর বলতে বোঝাচ্ছে এই জায়গায় এটা কোনো কিছু কন্টেইন করতেছে, এটা তোমার কোনো কিছু ধরে রাখতেছে। যেমন ক্রোম্যাটোফোর, তোমরা বায়োলজিতে পড়বা যে ক্রোম্যাটোফোর মাছের যখন তোমরা স্কেল বা স্কিন পড়বা তখন সেই জায়গায় ক্রোম্যাটোফোর কথাটা আসবে। তো ক্রোম্যাটোফোর কথাটার অর্থ হচ্ছে কি যে তোমার ক্রোমা বলতে বোঝা হচ্ছে রং। হ্যাঁ, যেমন তোমার গুগল ক্রোম, এরকম ক্রোম বলতে বোঝা হচ্ছে কি তোমার রং। তাহলে এই ক্রোম থেকে আসছে হচ্ছে ক্রোম্যাটো। আর ফোর বলতে বোঝা হচ্ছে ধারণ করা, মানে তোমার মাছের স্কেলের তোমার যে এক ধরনের সিলভার যে কালার, এই কালারটা যেই তোমার অংশটা ধরে রাখে সেইটাকে বলা হয় ক্রোম্যাটোফোর। তো এখন আসি আমি হাইফির কথায়। এই হাইফিটা এটা তিনটা ফর্মে থাকে, একটা হচ্ছে নন সেপ্টেড বা কোইনোসাইটিক, একটা হচ্ছে সেপ্টেড উইথ ইউনিনিউক্লিয়েটেড সেলস, একটা হচ্ছে সেপ্টেড উইথ মাল্টিনিউক্লিয়েটেড সেলস। তো তোমার এই হাইফিগুলার যে তিন ধরনের, তাহলে দেখো এইটা হচ্ছে গিয়ে যে তোমার নন সেপ্টেড, এইটা হচ্ছে গিয়ে যে তোমার সেপ্টেড, এইটাও হচ্ছে গিয়ে তোমার সেপ্টেড। সেপ্টেড এবং নন সেপ্টেডের মধ্যে তোমার ডিফারেন্সটা হচ্ছে সেপ্টেডের মধ্যে কোনো ধরনের কোনো ভাগ নাই, কিন্তু নন সেপ্টেডের মধ্যে দেখো এই যে এই জায়গায় দেখা যাচ্ছে যে এইটা তোমার এই জায়গায় একটা পার্ট, এই জায়গায় একটা পার্ট। অ্যাকচুয়ালি আসলে তোমার তোমার হচ্ছে ওই যে বাঁশ গাছ আছে না, দেখবে যে বাঁশ গাছের মধ্যে কিন্তু তোমার তোমার পার্ট পার্ট থাকে না, এটাকে জানি কি বলে, কেউ বলতে পারবে আমাকে? হ্যালো? আর ওই যে পর্ব ভাগ করা থাকে, পর্বগুলো পর্ব মধ্য যেটা আছে। না না না, তোমার হচ্ছে কি যে বাঁশগুলা তোমাকে আমি দেখাই একটু, হ্যাঁ, এটা হচ্ছে কি যে এই যে দেখো এইখানে তোমার এই যে দেখো এই যে এই জায়গায় একটা পার্ট না, দেখতেছো? জি স্যার। আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আবার আরেকটা ভাগ। ঠিক আছে, তো এই যে এরকম ভাবে তোমার দেখা যায় কি যে তোমার এই আমার যে হাইফি গুলো আছে ফাঙ্গাসের, সেই ফাঙ্গাসের হাইফি গুলাও তোমার এইরকম ভাবে তোমার ভাগ ভাগ করা। তো এই যে তোমার ভাগ ভাগ জিনিসটা, এটাকে বলা হচ্ছে তোমার সেপ্টেট। সেপ্টেট কথাটা বললে আমার মাথায় আসে তোমার সেপারেট সেপারেট, মানে আলাদা আলাদা এরকম ভাবে বিভিন্ন ভাগ ভাগ অংশ আছে। হ্যাঁ, তো তোমার এই সেপ্টেট যে মোল্ড বা সেপ্টেট যে হাইফি, এই সেপ্টেট হাইফির মধ্যে যদি তোমার একটা নিউক্লিয়াস থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে সেপ্টেড উইথ ইউনিনিউক্লিয়েটেড সেলস। আর এই তোমার ভাগ ভাগ অংশের মধ্যে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে তাহলে এটাকে বলা হচ্ছে সেপ্টেড উইথ নন সেপ্টেড উইথ মাল্টিনিউক্লিয়েটেড সেলস। এখন তোমার আমি বললাম যে হাইফি গুলো আসলে তোমার তিনটা ফর্মের হয়। হ্যাঁ, তিনটা কি হয়, ফর্ম থাকে তিনটা। হ্যাঁ, এখন এটা তোমার আবার হয় হচ্ছে গিয়া এই হাইফি গুলা হয়, দেখো এই জায়গায় পরবর্তীতে বলতেছে কাইন্ডস। ফর্ম বলতে আসলে বোঝা হচ্ছে কি যে কোন ফর্মের, আর কাইন্ড বলতে বোঝা হচ্ছে কত ধরনের। তো এখন তোমার এই হাইফি গুলা হয় হচ্ছে কি যে তোমার চার ধরনের সাবমার্জড। যদি এরকম হয় এই হাইফি গুলা যদি তোমার যেমন যদি এরকম তোমার এই তোমার খাবারের ভিতরে, খাবারের অভ্যন্তরে এরা যদি তোমার থাকে সেটাকে বলে সাবমার্জড। এরিয়াল বলতে বোঝায় যে যদি তোমার এরা যদি তোমার
এইরকম তোমার বাতাসের মধ্যে থাকে তখন সেটাকে বলে এরিয়াল। এরিয়াল বলতে যখনই তোমার এরিয়াল বুঝাবে তখনই বুঝবা যে এটা হচ্ছে যে তোমার খোলামেলা মুক্ত বাতাসের মধ্যে এরকম কিছু মিন করে। ভেজিটেটিভ বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার যে হাইফি গুলা হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে গিয়ে খাবার সঞ্চয় করে রাখে, হ্যাঁ। আর তোমার ফার্টাইল বলতে বোঝায় যে হাইফি গুলা তোমার হচ্ছে স্পোর তৈরি করে তাদেরকে বলা হচ্ছে ফার্টাইল। তো এরকম 4 ধরনের তোমার হাইফি পাওয়া যায়। এখন এখানে বলতেছে যে সাম ফানজাই আর ডাইমরফিক, মানে তোমার এটা বোঝায় যে তোমার এই কিছু কিছু প্যাথোজেনিক ফাঙ্গাস আছে, এরা তাদের জীবনের শুরুর দিকে এরা তোমার ইস্টের মতো থাকে। পরবর্তীতে যখন তারা হচ্ছে গিয়ে তোমার আস্তে আস্তে ধীরে ধীরে যখন হচ্ছে গিয়ে যে তারা বড় হয় তখন সেই ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে যে তোমার এরকম তোমার হাইফি, তারপরে হচ্ছে গিয়ে যে তোমার এরকম তোমার থ্যালাসের মতো স্ট্রাকচার তারা তৈরি করে। মানে তারা এক সময় দেখতে ইস্টের মতো তোমার থাকে, তারপরে বড় হইলে তোমার ফাঙ্গাসের মতো হয়, হ্যাঁ। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে ডাইমরফিক। তোমার ডাই বলতে বোঝায় 2, আর মরফিক কথাটা আসছে হচ্ছে মরফোলজি থেকে, মানে এদেরকে 2টা মরফোলজি এদের দেখা যায় জীবনে, তাই এদেরকে ডাইমরফিক বলে। তো এখন আসি আমরা স্ট্রাকচার অফ ইস্ট এন্ড মোল্ড। একটা ইস্ট সেলের স্ট্রাকচার এটা তোমরা সবাই ইন্টারমিডিয়েটে তোমরা দেখছো যে এটা ইউজুয়ালি একটা নরমাল একটা সেলের মতো, হ্যাঁ। এটার মধ্যে তোমার মাইটোকন্ড্রিয়া, এই গলগি বডি, নিউক্লিয়াস, তারপরে তোমার সাইটোপ্লাজম, বিভিন্ন ধরনের সেল ভ্যাকুয়াল এগুলো দেখা যায়। এটা হচ্ছে গিয়ে তোমার ইস্ট। এখন আমি কথা বলি হচ্ছে গিয়ে তোমার মোল্ড নিয়ে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে গিয়ে যে এতক্ষণ ধরে যে আমি তোমাদেরকে বললাম, এখন আমাকে কেউ একটু বলো যে মোল্ড আর ইস্টের মধ্যে পার্থক্যটা কি? বলো তো। কেউ বলতে পারবা না? তো কি পড়াইলাম তাহলে এতক্ষণ ধরে? স্যার, ইস্ট হচ্ছে সিঙ্গেল সেলড আর মোল্ড হচ্ছে মাল্টিসেলুলার। ইস্ট হচ্ছে গিয়ে তোমার একটা, ঠিকই আছে, হ্যাঁ। ইস্ট হচ্ছে গিয়ে তোমার, আমি তোমাকে দেখাই ইস্ট দেখতে কেমন। মোটামুটি আমরা তোমার হচ্ছে গিয়ে যে ওই যে রুটি বানানোর সময়ে ইস্ট হচ্ছে ইউজ করা হয়, তোমরা সবাই এটা ইন্টারমিডিয়েটে পড়ছো যে রুটির মধ্যে ইস্ট দিলে সেই ইস্টটা হচ্ছে গিয়ে তোমার সেই রুটির মধ্যে রুটির সাথে তোমার কেমিক্যাল রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই কারণে তোমার পাউরুটিটা তোমার হচ্ছে গিয়ে যে ছিদ্র ছিদ্র হয়, এটা হচ্ছে গিয়ে তোমার পাউরুটিটা তখন নরম হয়। তো এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইস্ট, হ্যাঁ। সবাই দেখছো? এখন মোল্ড বলতে কি বোঝায়? স্যার, ইস্ট যখন অনেকগুলি ইস্ট মিলিত হয় একটা আর কি মোল্ড তৈরি করে। হ্যাঁ, না 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 না, ইস্ট থেকে আর আর কি অনেকগুলা ফাঙ্গাস আর কি। ইস্ট আর মোল্ড কিন্তু তোমার টোটালি ডিফারেন্ট জিনিস। স্যার, স্লাইড তো দেখা যাচ্ছে না। আমি স্লাইড দেখাচ্ছি না, আমি তোমাদেরকে এখন ওই যে ছবি দেখাচ্ছিলাম। তো তোমার ইস্ট হচ্ছে গিয়ে একটু আগে যেটা দেখালাম না যে ছোট ছোট দানা দানা সিঙ্গেল সেল, এগুলো হচ্ছে ইস্ট। আর তোমার মোল্ড হচ্ছে গিয়ে যে যখন তোমার দেয়ালের মধ্যে দেখো, যখন তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ফাঙ্গাস পড়ে না, হ্যাঁ। যেমন তোমার হচ্ছে গিয়ে যে এই যে দেখো, এই যে এই জায়গায় এই ফলগুলার উপরে দেখো যে তোমার এক ধরনের যে তোমার ফাঙ্গাস পড়ছে না, এগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে মোল্ড। বুঝতে পারছো? স্যার, কোনো ছবি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি সরি, এটা তাহলে তোমার ইস্ট হচ্ছে গিয়া এই যে তোমার
এই যে এগুলা হচ্ছে গিয়ে তোমার ইস্ট, যেটা বললাম। এখন সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে দেখলে তাহলে বলতে পারো না কেন? তো তোমরা যে বুঝো নাই যে আমি যে পড়াইতেছি, তোমরা যে চুপচাপ যে শুনেই যাচ্ছ, তোমরা যে কিছু বুঝতেছো না, তোমরা বলতেছো না কেন? তোমরা যদি কথা যদি না বলো, বা যদি তোমার আমাকে যদি প্রশ্ন না করো, তাহলে তো তোমরা কিছু শিখতে পারবা না। এবং আমি এই কথাটা একবার বলি, এটা সারা জীবন মনে রাখবা, সেটি হচ্ছে যে শিখাটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। একজন মানুষ, সে হচ্ছে গিয়ে তোমার লাইফ লং লার্নার, সে তার সারা জীবনই শিখে। যেদিন তুমি মনে করবা যে আমার শিক্ষা শেষ হয়েছে বা আমি সবকিছু বুঝে ফেলছি, সেদিন হচ্ছে গিয়ে সেদিন থেকে তোমার মানে তোমার সবকিছু স্টপ হয়ে গেল, এটা ভালো না। এখন তোমাদের আমি যেটা বলি, যে তোমরা প্রশ্ন করবা, তোমরা কথা বলবা, তাহলে হচ্ছে গিয়ে যে তোমরা যেই জায়গাটা বুঝো নাই সেই জায়গাটা তোমরা বুঝতে পারবা। এখন দেখো এইখানে তোমার এই যে তোমার এই যে তোমার দানা দানা যেগুলা, এদেরকে বলা হচ্ছে গিয়ে ইস্ট। কেউ একজন বলছো যে স্যার অনেকগুলা ইস্ট মিলে তোমার হচ্ছে গিয়া মোল্ড হয় না। ইস্ট ডিফারেন্ট জিনিস, ইস্ট একটা ডিফারেন্ট জিনিস, মোল্ড একটি ডিফারেন্ট জিনিস। এখানে তোমার দানা দানা যেগুলো আছে এদেরকে আমরা বলতেছি ইস্ট। আর এইখানে দেখো এই যে ফলের উপরে তোমার এক ধরনের ফাঙ্গাস পড়ছে না, এই যে এই জায়গায় দেখো, তারপরে এটার মধ্যে এই যে সাদা সাদা যে ফাঙ্গাস ধরছে, এইটা অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যখন এগুলার বয়স হয়ে যায় তখন এগুলা কালো হয়ে যায়। মাঝখানে তোমার কিছুটা সময় হচ্ছে বাদামি, বা এটা তোমার কিছুটা তোমার হচ্ছে গিয়ে যে তোমার পচা সবুজ কালার এরকম হয়। হ্যাঁ, তো এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার মোল্ড। তো এই মোল্ড এবং এই ইস্ট, এই দুইটাই হচ্ছে গিয়ে যে তোমার ফাঙ্গাস। এই জন্য আমরা এই ফাঙ্গাস চ্যাপ্টারে এই দুইটাকে একসাথে আমরা আলাপ করতেছি। ঠিক আছে? তো আমি তোমাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি আজকে ক্লাসটা যে জায়গায় শুরু করলাম, যে তোমার তোমার ইস্ট সেলগুলা তোমার হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে গিয়ে তোমার হয় এরা তোমার ডিমের মতো ইলংগেটেড অথবা স্ফেরিক্যাল শেপ। আর তোমার মোল্ড গুলা যেগুলো আছে, মোল্ড গুলা এরা হচ্ছে গিয়ে তোমার থ্যালয়েড স্ট্রাকচারের হয়। এবং এই জায়গায় আমি তোমার এই জায়গায় যে ধরনের গুরুত্বপূর্ণ যে ডেফিনেশন গুলো, যেমন মাইসেলিয়াম কাকে বলে, স্টোলোন কাকে বলে, স্পোরাঞ্জিয়াম কাকে বলে, স্পোরাঞ্জিওফোর কাকে বলে, হাইফি কাকে বলে, এগুলো বললাম। তারপরে আমি বললাম যে এই জায়গায় এই যে তোমার এইরকম একটা সিঙ্গেল যে তোমার গাছের শাখা, আসসালামু আলাইকুম, আজকে রিসিভ করব, কিন্তু ভাই আমি যে আপনার একটা পর্যন্ত ক্লাসে থাকবো, আমি যে একটা পর্যন্ত ক্লাসে থাকবো, আমি শিমুলতলিতে আপনার থাকি হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া চারু চত্বর বলে। আচ্ছা ঠিক আছে, একটার পরে আমি আপনাকে ফোন দিব না। আসসালামু আলাইকুম। তো তোমার একটা বই কিনলাম, তো তোমার কি বলে এটাকে, ওই তোমার পয়সা টয়সা নাই, তারপরেও মনে করো যে কোনোভাবে কিছু পয়সা জোগাড় করে বই কিনলাম। তোমার 3টা বই কিনছি। একটা হচ্ছে গিয়ে যে তোমার আহ টম ক্ল্যান্সির দ্য হান্ট ফর রেড অক্টোবর, বাংলা অনুবাদ। এটা নিয়ে একটা মুভিও আছে, দেখতে পারো আর কি তোমরা। তো এই সংক্রান্ত আর একটা মুভি আছে ক্রিমসন টাইড, এটাও দেখতে পারো। আর আরেকটা বই কিনলাম হচ্ছে কি তোমার নাতসুও কিরিনো, তার বইয়ের নাম হচ্ছে আউট। ওই আউট, এটা যে অনুবাদ করছে নজরুল ইসলাম, আমার বন্ধু স্বরূপ বড় ভাই, ভালো। তো সে যেহেতু এটা অনুবাদ করছে, তার মানে এই জায়গায় খুবই ইন্টারেস্টিং কিছু একটা আছে। আরেকটা বই কিনলাম হচ্ছে গিয়া যে তোমার দ্য ডে অফ দ্য জ্যাকেল। দ্য ডে অফ দ্য জ্যাকেল হচ্ছে গিয়ে তোমার ফ্রেডরিক ফোরসাইথের। আর বাংলাদেশি লেখকদের মধ্যে তোমার শরীফুল হাসানের সাম্ভালা পড়তেছি।
আরো কিছু ভারী ভারী বই আছে তোমার শাহজাদ ফেরদৌসের ইহদেহ, কিন্তু আসলে এগুলা পড়ার সময় পাচ্ছি না। কিন্তু এগুলা তোমার জমায় রাখতেছি, কারণ এগুলা দেখলেই আমার কাছে মনে হয় যে আসলে আমার সকল ইন্সপিরেশন বা সকল ধরনের তোমার যে আসলে আমার কাজ করার মধ্যে যেই জিনিসগুলো প্রভাবিত করছে আমাকে, এগুলা এই বই থেকে আসছে। তো এই বইগুলা দেখলে তোমার মানে চিন্তাগুলা তোমার ইয়া হয় আর কি, সঠিক পথে যায়। তো ওই বই দিছিলাম, ওইটা দিয়ে যাবে, ওই জন্য ফোন দিছিল। এখন তোমার হাইফি গুলা এটা থাকে হচ্ছে গিয়ে যে তোমার তিন ধরনের। একটা হচ্ছে গিয়ে সেপ্টেট, সেপ্টেট উইথ ইউনিনিউক্লিয়েটেড, মানে এটা ভাগ ভাগ, এটার মধ্যে একটা নিউক্লিয়াস আছে। সেপ্টেট উইথ মাল্টি নিউক্লিয়েটেড সেল, ভাগ ভাগ অনেকগুলো নিউক্লিয়াস আছে। আরেকটা হচ্ছে নন সেপ্টেড। তারপরে তোমাদেরকে এই জায়গায় দেখাইলাম হচ্ছে গিয়ে যে তোমার হাইফি গুলা চার ধরনের থাকে: সাবমার্জড, এরিয়াল, ভেজিটেটিভ, ফার্টাইল। সাবমার্জড বলতে বোঝা হচ্ছে ফুডের অভ্যন্তরে, এরিয়াল বলতে বোঝা হচ্ছে বাতাসের মধ্যে বা ফুডের উপরে থাকে, হ্যাঁ, এন্টিনার মতো। ভেজিটেটিভ বলতে বোঝা হচ্ছে যে হাইফি গুলা তোমার হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয় করে রাখে। আর ফার্টাইল বলতে বোঝা হচ্ছে যারা হচ্ছে স্পোর তৈরি করে রাখে। এখন আসে হচ্ছে স্ট্রাকচার অফ ইস্ট অ্যান্ড মোল্ড। এই স্ট্রাকচার অফ ইস্ট অ্যান্ড মোল্ড পড়াইতে গিয়ে তখনই তোমাদেরকে প্রশ্ন করছিলাম যে ইস্ট এবং মোল্ডের মধ্যে পার্থক্য কি। তো ইস্ট হচ্ছে গিয়ে তোমার, একজন বলছো যে এটা হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল সেলড, আমি তোমাদেরকে ছবি দেখাইলাম যে ইস্টটা দেখতে এরকম, আর মোল্ড দেখতে হচ্ছে গিয়ে যে এরকম। এবং মোল্ডের মধ্যে তোমার এই একটা মোল্ড সেলের মধ্যে অ্যাজ ইউজুয়ালি তোমরা যে ইন্টারমিডিয়েটে পড়ছো যে একটা সেলের মধ্যে কি কি জিনিস থাকে, এরকম বিভিন্ন জিনিস থাকে আর কি, হ্যাঁ। তো এটার মধ্যে তোমার আলাদা হিসেবে থাকে হচ্ছে গিয়ে আর্গোস্টেরল, আর্গোস্টেরল ক্রিস্টাল। আর্গোস্টেরল ক্রিস্টালটা কি জিনিস আমার মনে নাই, আমি এটা এইমাত্র খেয়াল করলাম, একটুখানি দেখি তো আর্গোস্টেরল বলতে কি বোঝায়। আর স্যার লিপিড জাতীয় একটা পদার্থ। আমারও তাই মনে হয় যে এটা লিপিড জাতীয় কিছু একটা হবে। কে বলছো এটা? কারিয়া স্যার। বুঝি না। স্যার কারিয়া। আচ্ছা, তুমি তো খুব ভালো বুঝতে পারো। তুমি একটু আমিও তোমার মতো ছিলাম আন্ডারগ্রেডে থাকতে, কেউ কিছু বললে আমি সহজে বুঝতে পারতাম, কিন্তু আমার সমস্যাটা ছিল হচ্ছে যে আমি যেহেতু বেশি বুঝতাম, এই জন্য আমি পড়াশোনা কম করতাম। তো আমার কাছে মনে হয় যে বেটার তুমি একটু যদি মনোযোগ দিয়ে, যদি তুমি, আমার কাছে মনে হয় যে তুমি নিয়মিত যদি চর্চা করো, আই থিংক এটা তোমার জন্য খুব ভালো হবে আর কি। তাহলে আমি আসলে আমার সময় আমি যে ভুলগুলা করছিলাম, তোমার হয়তো সেই ভুলগুলো হবে না। সো এখন আমি আসি হচ্ছে যে তোমার রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইস্ট অ্যান্ড মোল্ড। রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই রিপ্রোডাকশনটা আমার কাছে কঠিন লাগে। আমি এটা চেষ্টা করব যে যত সহজে বোঝানো যায় আর কি, হ্যাঁ। তো তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তোমার এখানে আমার চার ধরনের মেকানিজম আছে, হ্যাঁ। আর তোমাদেরকে আমি আগেই বলছি যে ফানজাই ইমপারফেক্টি এবং পারফেক্ট বলতে কি বোঝায়। তো আমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেটি তোমার হয় হচ্ছে গিয়ে প্রথমে, এর প্রথম মেকানিজম যেটা সেটা হচ্ছে ফিশন। ফিশন মানে হচ্ছে গিয়ে তোমার ভাগ হয়ে যাওয়া, মানে তোমার এই জায়গায় এই সেলটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তারপরে আসছে হচ্ছে গিয়ে তোমার বার্ডিং। বার্ডিং কথাটার মানেও তোমরা জানো। বার্ডিংটা তোমরা হচ্ছে গিয়ে যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলা তখন তোমার হাইড্রাতে বার্ডিংটা পড়ছিলা, হ্যাঁ, বার্ডিং। যে এইখানে তোমার এই একটা সেল থাকে, এই সেলের মধ্যে একটা তোমার কুড়ির মতো অংশ গজায়, পরবর্তীতে এই কুড়ির মতো অংশটা তোমার এটা হচ্ছে গিয়া আলাদা হয়ে চলে যায়। এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার বার্ডিং হওয়া, হ্যাঁ। ফ্রাগমেন্টেশন বলতে বোঝায় হচ্ছে যে এই জায়গায় তোমার এই যে সেলগুলা থাকে, এই যে আমি তোমাকে বললাম না একটু আগে, ওই যে তোমার বাঁশের মতো, যে তোমার বাঁশের যেরকম আলাদা আলাদা পার্ট থাকে, আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে, এরকম তোমার এই এই জায়গার এই হাইফি গুলা, এগুলাও তোমার হচ্ছে এই আলাদা আলাদা কম্পার্টমেন্ট গুলা ভাগ ভাগ হয়ে চলে যায়। পরবর্তীতে এরা মাটি বা পানিতে যেই জায়গায় এই আলাদা আলাদা পার্ট গুলা তোমার মাটিতে বা পানিতে যেখানে এই আলাদা আলাদা পার্ট গুলা তোমার পরে, সেখানে সেখানে নতুন একটা তোমার এখানে মোল্ড তৈরি হয়। তো এইটাকে বলা হচ্ছে এরকম ভাগ ভাগ হয়ে যাওয়া, এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্রাগমেন্টেশন। আর একটা আছে তোমার হচ্ছে স্পোর ফরমেশন।
হ্যাঁ, তোমার এই অ্যাসেক্সুয়ালি, তোমার এই কথাটা তোমরা মনে রাখবা যে স্পোর ফরমেশন কিন্তু তোমার দুইটা উপায়ে হয়। একটা হচ্ছে কি তোমার অ্যাসেক্সুয়াল স্পোর, একটা হচ্ছে সেক্সুয়াল স্পোর। এখন অ্যাসেক্সুয়াল স্পোরের মধ্যে আছে হচ্ছে স্পোরাঞ্জিওফোর্স। হ্যাঁ, তো তোমার এইখানে বলা হচ্ছে যে এই স্পোরগুলা হচ্ছে গিয়ে সিঙ্গেল সেলড এবং এরা হচ্ছে গিয়ে তোমার স্পোরাঞ্জিয়াম নামে একটা তোমার এটা তোমার থলির মধ্যে থাকে আর কি। হ্যাঁ, তো তোমার এইখানে আহ, যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে তোমার তো তোমার স্পোরাঞ্জিওফোর এইটা আবার দুই ভাগে ভাগ করা যায় স্পোরাঞ্জিওফোরকে। হ্যাঁ, এইখানে তোমার যে স্পোরাঞ্জিওফোর গুলা এরা হচ্ছে গিয়া তোমার এদের এরা তোমার হচ্ছে গিয়া স্পার্মের মতো এরা চলাফেরা করতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে গিয়া জুস্পোর। আর যারা হচ্ছে গিয়া তোমার নন মোটাইল, যারা হচ্ছে গিয়া তোমার চলাফেরা করতে পারে না, তাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। তারপরে আছে হচ্ছে তোমার কনিডিওস্পোর। কনিডিওস্পোরটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে দেখছো। কনিডিওস্পোরটা বলতে বোঝা হচ্ছে যে তোমার এই যে এই রকম দেখো এই ছবিতে তোমার এই যে এই জায়গায় যে তোমার হচ্ছে গিয়ে যে এই যে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু অনেকগুলা মিলে একটা তোমার হচ্ছে স্ট্রাকচার তৈরি করছে। এই ছোট্ট ছোট্ট বিন্দুগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার কনিডিয়া। হ্যাঁ, কনিডিয়া। তো এই কনিডিয়া গুলা এইখানে হচ্ছে গিয়ে যে তোমার এই কনিডিয়া গুলা হচ্ছে এই জায়গায় অ্যাসেক্সুয়াল স্পোর। হ্যাঁ, আর এই জায়গায় তোমার এই যে কনিডিয়া গুলাকে ধরে রাখছে যে অংশটা, এটাকে বলা হচ্ছে কনিডিও ফোর। এখন আসি হচ্ছে কি আমরা তোমার এরপরে এরকম ভাবে এই জায়গায় আছে হচ্ছে তোমার ওইডিয়া স্পোর, ক্ল্যামাইডোস্পোর, আর হচ্ছে কি তোমার ব্লাস্টোস্পোর। এখন আমাকে কেউ এই নোটটা দেখে বলো তো যে তোমার ফাঙ্গাসের অ্যাসেক্সুয়াল স্পোর কি কি আছে। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি বলি আমার সাথে সাথে বলো যে ফাঙ্গাসের অ্যাসেক্সুয়াল স্পোর 5 ধরনের। বলো সবাই সবাই। ফাঙ্গাসের অ্যাসেক্সুয়াল স্পোর 5 ধরনের। হ্যাঁ, তার মধ্যে স্পোরাঞ্জিওস্পোর। তারপরে প্রথম হচ্ছে স্পোরাঞ্জিও। সবাই বলো, কথা বলতে তো সমস্যা নাই, আমি তো কাউকে দেখতেছি না, কথা বলো তাহলে মনে থাকবে। স্যার স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর, আমি একটু বলি, আমার সাথে সাথে বলো। ফাঙ্গাসের অ্যাসেক্সুয়াল স্পোর 5 ধরনের। ফাঙ্গাসের ফাঙ্গাসের অ্যাসেক্সুয়াল স্পোর 5 5 ধরনের। ধরনের। হ্যাঁ, এটার মধ্যে প্রথমটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। প্রথমটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোরকে দুইটা ভাগে ভাগ করা যায়। স্পোরাঞ্জিওস্পোরকে দুটা ভাগে ভাগ করা যায়। একটি অ্যাপ্লানোস্পোর, একটি জুস্পোর। একটি অ্যাপ্লানোস্পোর, একটি অ্যাপ্লানোস্পোর জুস্পোর। জুস্পোর। তো তা ফাঙ্গাসের 2 নাম্বার স্পোর হচ্ছে কনিডিওস্পোর অথবা কনিডিয়া। 2 নাম্বার কনিডিওস্পোর হচ্ছে কনিডিয়া। তারপরে ওইডিয়া, ক্ল্যামাইডোস্পোর, ব্লাস্টোস্পোর। ওইডিয়া, ক্ল্যামাইডোস্পোর এবং ব্লাস্টোস্পোর। হয়ে গেল না? জি স্যার। জি স্যার। বাস, তাহলে এটা তো আর তোমার বাসায় গিয়ে আর পড়ার দরকার আছে? এখন আসি আমরা হচ্ছে গিয়ে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে। এখন সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এই জায়গায় যে কথাগুলা বলছে, এই জায়গায় তোমার হচ্ছে স্পার্ম এবং ওভাম একসাথে ফিউজ হয়। স্পার্ম এবং ওভাম গুলা আসে হচ্ছে গিয়া যে তোমার স্টেম সেল থেকে। স্টেম সেলটা থাকে হচ্ছে গিয়া যে তোমার এটা থাকে হচ্ছে ডিপ্লয়েড। স্টেম সেল থেকে যখন হচ্ছে গিয়া যে তোমার এরকম ভাবে তোমার হচ্ছে গিয়া গ্যামেট তৈরি হয়। গ্যামেট একটি হচ্ছে গিয়া যে তোমার উভলিঙ্গ টার্ম, যেটা তোমার মেল এবং ফিমেল
দুটি পার্টকেই এটি মিন করে। সো এই তোমার যখন গ্যামেট তৈরি হয় তখন তোমার স্টেম সেলটা ডিপ্লয়েড থেকে এটা হ্যাপ্লয়েড হয়ে যায়। তার মানে স্টেম সেলগুলো থাকে ডিপ্লয়েড, স্টেম সেলগুলো থেকে যখন হচ্ছে গিয়ে তোমার গ্যামেট তৈরি হয় সেই গ্যামেটগুলো হয় হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড। পরবর্তীতে তোমার এরকম স্পার্ম এবং ওভাম যখন হচ্ছে গিয়ে ফিউজ হয় তখন এই জায়গায় স্পার্মের এন এবং ওভামের এন এই দুইটা মিলে হয় হচ্ছে গিয়ে যে তোমার টোয়াইস এন, বাট আবার ডিপ্লয়েড ফর্মে চলে আসে। এটা খুব ইজি একটা জিনিস, এটা তোমরা সবাই জানো। এখন এইখানে তোমার যেটা বলতেছে যে তোমার যে ফাঙ্গাসের যে অঙ্গগুলা যে অংশগুলা এটা হচ্ছে গিয়ে যে তোমার রিপ্রোডাকশনের কাজে লাগে তাদেরকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়া। এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে গ্যামেটেনজিয়াম। ঠিক আছে? সো তোমার হচ্ছে গিয়ে যে তোমার এইখানে বলতেছে যে they may form differentiated sex cells gametes or may contain instant one or more gamete nuclei। তো তোমার বলতেছে যে এই গ্যামেটেনজিয়া যেটা হচ্ছে গিয়ে যে তোমার ফাঙ্গাসের তোমার রিপ্রোডাকশনের জন্য অঙ্গ, এর মধ্যে তোমার হচ্ছে গিয়া যে দুই ধরনের গ্যামেট থাকতে পারে। এটা তোমার হচ্ছে গিয়ে যে এই গ্যামেটেনজিয়া গুলা এটা দুই ধরনের হচ্ছে গিয়ে গ্যামেট তৈরি করতে পারে, অথবা এই গ্যামেটেনজিয়ার মধ্যেই হচ্ছে গিয়ে যে তোমার স্পার্ম এবং ওভাম দুইটাই থাকতে পারে। বলতেছে যদি তোমার মেল এবং ফিমেল গ্যামেটেনজিয়া এরা যদি তোমার মরফোলজিক্যালি ডিফারেন্ট হয় তখন মেল 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 গ্যামেটেনজিয়াম থেকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম আর ফিমেল গ্যামেটেনজিয়াম থেকে বলা হচ্ছে ওগোনিয়াম। এখন এই জায়গায় তোমার চার ধরনের মেকানিজম হইতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমার গ্যামেটিক কপুলেশন। তাহলে আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে যে সবাই একটু দুইটা পয়েন্ট নোট করো। একটি হচ্ছে গিয়ে যে তোমার ফাঙ্গাসের রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়া। তোমার মেল যে তোমার সেক্স অর্গান এটিকে, সরি এটা ভুল বলছি, মেল যে তোমার হচ্ছে গিয়া তোমার না ঠিকই আছে, মেল যে গ্যামেটেনজিয়াম বা মেল যে সেক্স অর্গান সেটাকে বলা হয় হচ্ছে গিয়া অ্যান্থেরিডিয়াম, আর ফিমেল যে তোমার হচ্ছে গিয়ে সেক্স অর্গান এটিকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এখন তোমার এই জায়গায় এই রিপ্রোডাকশনটা এটি চারটা প্রসেসে হয়। একটা হচ্ছে গিয়ে তোমার স্যার একটু আবার বলবেন, আমি শুনতে পাইনি। এটা সহজ একটা জিনিস, আমি তোমাকে বলি। সেটি হচ্ছে গিয়ে যে তোমার এই ফাঙ্গাসের তোমার যে রিপ্রোডাকশনের জন্য যে অর্গানটা থাকে এটাকে বলা হচ্ছে গিয়া গ্যামেটেনজিয়া। তোমার মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান এটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান এটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার উগোনিয়াম। এখন তোমার ফাঙ্গাসের ক্ষেত্রে এর রিপ্রোডাকশনটা হয় হচ্ছে গিয়ে তোমার চারটা ভাগে। একটা হচ্ছে গিয়ে তোমার গ্যামেটিক কাপুলেশন। এই ক্ষেত্রে যেটা হয় যে তোমার এই জায়গায় এই ছবিগুলা দেয়া আছে দেখো, যে এইখানে তোমার স্পার্ম এবং ওভাম এরা হচ্ছে গিয়ে তোমার এক্সটার্নাল কন্ডিশনে একসাথে হচ্ছে গিয়ে তারা ফিউজড হয়। তারপর আছে হচ্ছে গিয়া গ্যামেটেনজিয়াল কপুলেশন। এই যে এই জায়গায় তোমার একটা যে তোমার একটা থলির মতো যে পার্ট এটাকে বলা হয় হচ্ছে গিয়া যে তোমার গ্যামেটেনজিয়া। হ্যাঁ, তো তোমার এইখানে তোমার এই এইখানে তোমার হচ্ছে গিয়া যে উগোনিয়াম যে থাকে এই উগোনিয়ামের মধ্যে তোমার এই যে দেখো এদিকে এইভাবে এসে তোমার হচ্ছে গিয়া যে স্পার্মটা এই জায়গায় একটা টিউবের মাধ্যমে এই তোমার এই ফিমেল উগোনিয়ামের মধ্যে তারা হচ্ছে গিয়ে ফিউজড হয়। এটাকে বলা হয় হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন। এই জায়গায় কি হয়, এই জায়গায় হচ্ছে এক্সটার্নাল পরিবেশে স্পার্ম এবং ওভাম ফিউজ হয়। এইখানে হচ্ছে গিয়ে যে তোমার মেল গ্যামেটটা এইটা হচ্ছে গিয়ে যে তোমার ফিমেল গ্যামেটেনজিয়ার মধ্যে তোমার হচ্ছে গিয়া এই জায়গায় অ্যাক্সেস নেয়। এইটা একটা টিউবের মাধ্যমে এখানে অ্যাক্সেস নেয়। এইটাকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন। পরে আসে হচ্ছে গিয়ে যে তোমার গ্যামেটেনজিয়াল কাপুলেশন। গ্যামেটেনজিয়াল কাপুলেশনের মধ্যে তোমার এইখানে দুইটা গ্যামেট তোমার হচ্ছে গিয়ে ফিউজড হয়ে এরকম একটা তোমার স্ট্রাকচার নিচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন। আর তোমার এইখানে হচ্ছে গিয়ে যে তোমার দেখা যায় কি যে তোমার
এই যে সেলগুলা থাকে সেই সেলগুলা একসাথে ফিউজ হয়ে তারা হচ্ছে গিয়ে তোমার রিপ্রোডাকশন করে। এটাকে বলা হচ্ছে সোমাটিক কাপুলেশন। সোমা কথাটার মানে বলতে বোঝায় হচ্ছে, এটা বোঝা হচ্ছে তোমার বডি বা দেহ বা সেল, এরকম বোঝায় আর কি। সেল, সোমা কথাটা বলতে বোঝা হচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার রিপ্রোডাক্টিভ সেলের বাইরে যেগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে তোমার সোমাটিক সেল। তো এই জায়গায় তোমার এরকম তোমার এই বডি পার্ট গুলা একসাথে তোমার ফিউজ হয়ে এই সোমাটিক কাপুলেশনটা ঘটায়। তাইলে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে 4 ধরনের মেকানিজম। একটা হচ্ছে গ্যামেটিক কাপুলেশন, একটা হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন, একটা হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন, একটা হচ্ছে সোমাটিক কাপুলেশন। সো আমি যতটুকু পারি আমি বুঝাইলাম। এখন যদি তোমরা যদি হচ্ছে গিয়ে যে না বুঝো, তাহলে তোমরা এই টপিকস গুলার নাম লিখে যদি তোমরা সার্চ দাও, তাহলে তোমরা হচ্ছে গিয়ে যে এই বিষয়ে ইনফরমেশন গুলো তোমরা অনলাইনে পেয়ে যাবা। এবং যদি তারপরেও বুঝতে সমস্যা হয়, আমার কাছে মনে হচ্ছে ইউটিউব এটা তোমাদের খুব ভালোভাবে সহজে এটা তোমাদের এক্সপ্লেন করতে পারবে। আরেকটা প্রসেস আছে স্পারমাটাইজেশন। স্পারমাটাইজেশনটা এটা হচ্ছে গিয়ে তোমার শৈবালের মতো অনেকটা। এখানে তোমার এইটা একটা হচ্ছে গিয়ে মোল্ড, এইটা হচ্ছে গিয়ে একটা মোল্ড। এই দুইটা মোল্ড একসাথে হচ্ছে গিয়ে মাঝখানে এদের একটা টিউব হয়। এই টিউবের মধ্যে তোমার মেল এবং ফিমেল গ্যামেট গুলা একসাথে হচ্ছে গিয়ে যে তোমার ফিউজ হয়। পরবর্তীতে এটা এক ধরনের তোমার এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সো তাহলে আমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেকানিজম কয়টা? সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেকানিজম আমি প্রথমে বলছিলাম 4টা, সেটা আমি ভুল বলছিলাম, আমি নিচে স্পারমাটাইজেশনটা দেখি নাই। তাহলে তোমার এইখানে এই তোমার ফাঙ্গাসের সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেকানিজম 5টি। একটা হচ্ছে গেমেটিক কাপুলেশন, যেখানে এক্সটার্নাল পরিবেশে স্পার্ম এবং ওভাম ফিউজ হয়। একটা হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন, এখানে হচ্ছে কি তোমার গ্যামেটেনজিয়ালের সাথে বাইরে থেকে এসে স্পার্ম হচ্ছে ফিউজ হয়। একটি হচ্ছে গিয়ে তোমার গ্যামেটেনজিয়াল কাপুলেশন, এখানে তোমার দুইটা গ্যামেটেনজিয়া একসাথে হচ্ছে গিয়ে তোমার এইখানে ফিউজ হয়। সোমাটিক বলতে বোঝা হচ্ছে এই জায়গায় তোমার শরীরের সেলগুলা এখানে তোমার ফিউজ হয়। আর একটা হচ্ছে স্পারমাটাইজেশন, যেটা হচ্ছে গিয়ে তোমার অনেকটা শৈবালের মতো বা স্পাইরোগাইরার মতো। এখানে তোমার এই এই স্পাইরোগাইরা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, সেই রকম একটা মেকানিজমে এখানে তোমার স্পারমাটাইজেশনটা হয়। এবং তোমার তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখাইলাম যে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেকানিজম কি কি, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনটা পড়ার আগে তোমাদের 3টা টার্ম জানতে হবে। একটা হচ্ছে কি যে তোমার মোল্ডের যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটাকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়া, যেটা হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ অর্গান সেটাকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান সেটাকে বলা হচ্ছে উগোনিয়াম। এখন এখানে তোমার দেখো যে তোমার এই যখন এরকম সেক্সুয়াল রিপ্রোডাকশনটি হয় তখন এই জায়গায় কয়েক ধরনের তোমার স্পোর তৈরি হয়। তো তোমার এই জায়গায় তৈরি হচ্ছে অ্যাস্কোস্পোর, ব্যাসিডিওস্পোর, জাইগোস্পোর, ওস্পোর। ঠিক আছে? তো তোমার এইখানে বলা হচ্ছে অ্যাস্কোস্পোর গুলা হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল সেলড, এবং এরা তোমার এক ধরনের থলির মতো একটা স্যাকের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলা হয় একটা থলি, যেটার নাম হচ্ছে অ্যাসকাস। এই অ্যাসকাসের মধ্যে অ্যাস্কোস্পোর গুলা থাকে। তারপর আছে হচ্ছে ব্যাসিডিওস্পোর। হ্যাঁ, তোমার ব্যাসিডিওস্পোর গুলা হচ্ছে গিয়ে যে তোমার এরা হচ্ছে গিয়ে যে তোমার একটা ক্লাব শেপড স্ট্রাকচারের উপরে থাকে। ক্লাব শেপড বলতে বোঝায় হচ্ছে গিয়ে তোমার, আমি তোমাকে একটু দেখাই। এই যে তোমার গলফ খেলার সময়ে তোমার হচ্ছে গিয়া সরি এই গলফ খেলার সময় গলফ বলগুলাকে এই রকম একটা তোমার জিনিসের উপরে রাইখা তারপরে এটাকে হচ্ছে মারতে হয়। এই যে এরকম একটা যে তোমার জিনিস, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ক্লাব। তো এইরকম একটা ক্লাব শেপটের উপরে তোমার হচ্ছে কি আমার বেসিডিওস্পোরটা তৈরি হয়। এটা এই কথাটা এখানে বলছে। তারপরে জাইগোস্পোর বলতে বোঝা হচ্ছে গিয়ে যে তোমার জাইগোস্পোর গুলা সম্পর্কে বলা হচ্ছে জাইগোস্পোরস আর লার্জ
মানে জাইগোস্পোরস গুলা, এই স্পোর গুলা তোমার অন্যান্য স্পোরের তুলনায় বড়, থিক ওয়াল্ড, এদের তোমার যে ওয়াল থাকে এটি খুব পুরু, এবং বলতেছে যে ফর্মড হোয়েন দ্য টিপস অফ টু সেক্সুয়ালি কম্প্যাটিবল হাইফি অর গ্যামেটেনজিয়া অর সার্টেন ফাঞ্জি আর ফিউজ টুগেদার। মানে তখন বলছে যদি এইখানে তোমার হচ্ছে গিয়া যে টু সেক্সুয়ালি কম্প্যাটিবল হাইফি বলতে বুঝাইছে হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে গিয়া এখানে সোমাটিক রিপ্রোডাকশন হচ্ছে, অর গ্যামেটেনজিয়া, তার মানে হচ্ছে গিয়ে যে এখানে তোমার গ্যামেটেনজিয়াল কাপুলেশন হচ্ছে, অথবা সার্টেন ফাঞ্জি ফিউজ টুগেদার, এরকম বলছে আর কি। তারপরে আছে হচ্ছে গিয়ে যে তোমার উস্পোর, হ্যাঁ উস্পোর, এগুলো তোমরা হচ্ছে একটু পড়ে নিও। এখন তোমার যেটা বলতেছে যে asexual and sexual spores may be surrounded by highly organized protective structures called fruiting bodies. ফ্রুটিং বডিজ বলতে আমি তোমাকে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে তোমার, ও আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, মাশরুম এটা কিন্তু তোমার এক ধরনের ফাঙ্গাস, হ্যাঁ। তো তোমার এই যে তোমার এইখানে এই তোমার ফাঙ্গাসের যে স্পোর গুলা, এই স্পোর গুলা অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল স্পোর গুলা কিন্তু এই যে ছাতার মতো যে অংশটা আছে না, এই ছাতার মতো অংশটার মধ্যে তোমার পাওয়া যায়, হ্যাঁ। এই অংশটাকে বলা হচ্ছে তোমার ফ্রুটিং বডি, হ্যাঁ, যেটা আর কি ফল, যে অংশটা খাওয়া হয় এটাকে বলা হচ্ছে তোমার ফ্রুটিং বডি। তোমার অ্যাসেক্সুয়াল ফ্রুটিং বডিগুলোর নাম হচ্ছে অ্যাসারভুলাস অর পিকনিডিয়াম, আর তোমার সেক্সুয়াল ফ্রুটিং বডিগুলোর নাম হচ্ছে পেরিথ্রেসিয়াম অথবা অ্যাপোথিয়াম। এখন বলতেছে যে তোমার একটা সিঙ্গেল ফাঙ্গাস, এটা তোমার হচ্ছে গিয়া বিভিন্ন পরিস্থিতির উপরে ভিত্তি করে, এটা তোমার যেমন তোমার টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, ফুড কন্টেন্ট, বা তোমার হচ্ছে গিয়া প্যাথোজেনিক কন্ডিশন, এগুলোর উপর ভিত্তি করে একটা ফাঙ্গাস তোমার অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুই ধরনেরই রিপ্রোডাকশন এটি ঘটাইতে পারে। কিন্তু তোমার তোমার এই যে ফাঙ্গাসটা কিভাবে তোমার রিপ্রোডাকশন করে এইটার উপরে ভিত্তি করে ফাঙ্গাসগুলোকে ক্লাসিফিকেশন করা হয়। এখন আমি পরবর্তীতে আসি হচ্ছে ফাঙ্গাসের ফিজিওলজির ক্ষেত্রে, হ্যাঁ। ফাঙ্গাসের ফিজিওলজির ক্ষেত্রে তোমার এখানে যেটা বলা হচ্ছে, যেমন তোমার হচ্ছে গিয়ে যে ফাঙ্গাসগুলা আসলে তোমার যেমন তোমার লার্জ কনসেন্ট্রেশন অফ সুগার, যদি তোমার অনেক ক্ষেত্রে যদি চিনি বেশি থাকে সেই ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, কিন্তু সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে তোমার ফাঙ্গাসগুলা গ্রো করতে পারে। এজন্যই তোমার দেখা যায় যে জ্যাম বা জেলির মধ্যে তোমার ফাঙ্গাসগুলা পাওয়া যায়। তারপরে তোমার বলা হচ্ছে গিয়া যে তোমার যে ফাঙ্গাসগুলা হচ্ছে গিয়া 22 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া এই টেম্পারেচারে তারা হচ্ছে গিয়া থাকতে পারে। তবে যে ফাঙ্গাসগুলা প্যাথোজেনিক রোগ তৈরি করে তাদেরকে 30 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত তোমার পাওয়া যাইতে পারে। তো তোমার আবার অন্যদিকে তোমার তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ফাঙ্গাসগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার চেয়ে বেশি তোমার বেশি শক্তিশালী বা বেশি ভালো, যদি আমরা সার্ভাইবিলিটির কথা চিন্তা করি। এখন পরবর্তীতে এই জায়গায় আবার বলতেছি কি যে আবার দেখা যায় যে ব্যাকটেরিয়া এরা যেমন হচ্ছে গিয়ে তোমার ইনঅর্গানিক কার্বন কম্পাউন্ড, বা তোমার হচ্ছে গিয়ে যেমন তোমার বাতাসের কার্বন ডাই অক্সাইড বা তোমার মিনারেলস থেকে তোমার বা বিভিন্ন খনিজ বা পাথর বা মাটির মধ্যে কার্বন ডাই অক্সাইডের যে কেমিক্যাল ফর্ম থাকে সেটা তারা ইউজ করতে পারে। কিন্তু ফাঙ্গাস গুলা হচ্ছে কি যে তোমার কোনো জৈব পদার্থ ছাড়া তারা এরকম ভাবে তারা কার্বন ডাই অক্সাইডকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে না। তারপরেও তোমার হচ্ছে গিয়ে যে কিছু কিছু স্পিসিস আছে এরা হচ্ছে গিয়ে তোমার ইনঅর্গানিক নাইট্রোজেন, অ্যামোনিয়া এই জিনিসগুলা তারা হচ্ছে ইউটিলাইজ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ফাঙ্গাস গুলাই তারা হচ্ছে গিয়ে তোমার অর্গানিক খাবারটা বা অর্গানিক পদার্থের উপরেই তারা বেশি গ্রো করে। এই কারণেই আমি চ্যাপ্টারের প্রথম দিকে বলছিলাম এরা হচ্ছে গিয়ে তোমার স্যাপ্রোফাইট।
এখন আসি হচ্ছে কি যে আমার তোমার তারপরে দেখো যে এই তোমার ফানজাই এবং ব্যাকটেরিয়ার মধ্যে কম্পারেটিভ স্যার ফিজিওলজি। স্যাপ্রোফাইট কেন বলা হয়? কারণ এরা হচ্ছে গিয়ে তোমার অর্গানিক বা পচা গলা, পচা গাছের কাণ্ড, পচা খড় বা স্যাঁতসেঁতে অর্গানিক পদার্থ আছে। যেমন তুমি হচ্ছে গিয়া যদি তুমি সবজির খোসা বা ফলের খোসা যদি তুমি বাইরে ফেলে দাও, এগুলোর উপর হচ্ছে গিয়ে তোমার ফাঙ্গাস হয়। অথবা তোমার হচ্ছে গিয়া যে তোমার তো এই ধরনের অর্গানিক কম্পাউন্ডের উপরে, অথবা তোমার গোবর, এই ধরনের অর্গানিক কম্পাউন্ডের উপরে, অথবা তোমার হচ্ছে গিয়ে দেখবা যে বাগানে যখন বাঁশের বেড়া দেয়, সেই বাঁশটা যখন ধীরে ধীরে পচে যায়, তখন সেইটার উপরে হচ্ছে ফাঙ্গাস গ্রো করে। তাহলে তোমার বাঁশ, গোবর, ফলের খোসা, তারপরে হচ্ছে গিয়ে তোমার পচা গাছের কাণ্ড, তারপরে হচ্ছে গিয়ে তোমার খড়, এগুলা প্রত্যেকটাই কিন্তু তোমার অর্গানিক বা জৈব পদার্থ। আর যদি তুমি ইনঅর্গানিক পদার্থ বলো, ইনঅর্গানিক পদার্থ বলতে বোঝা হচ্ছে যেমন তোমার হচ্ছে পলিথিন, কাঁচ, এগুলা তোমার কেমিক্যালি সিনথেসিস করা হয়েছে, এগুলো হচ্ছে তোমার ইনঅর্গানিক। তো যেহেতু ফাঙ্গাসগুলা এরকম তোমার অর্গানিক সাবস্টেন্সের উপরে গ্রো করে, সেই অর্গানিক সাবস্টেন্স গুলাকে তারা হচ্ছে গিয়ে পচায় ফেলে, এবং এই পচানো মানে তারা ওই অর্গানিক কম্পাউন্ডটাকে তারা ব্রেকডাউন করে, এবং ভাঙ্গা ফেলার মাধ্যমে তারা সেইখান থেকে তাদের নিউট্রিশনটা তারা নেয়। যেহেতু তারা এইভাবে তোমার এই পচা বা পচনশীল অর্গানিক খাবারের উপরে গ্রো করে, তাই এদেরকে বলা হচ্ছে স্যাপ্রোফাইটিক। যারা হচ্ছে কি তোমার এরকম ময়লা, পচা বা তোমার হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের উপরে যারা গ্রো করে, তাদেরকে বলা হচ্ছে স্যাপ্রোফাইট। সো এইখানে তোমার দেখানো হয়েছে যে তোমার ব্যাকটেরিয়া এবং ফানজাইয়ের ফিজিওলজিক্যাল, যেমন তোমার সেল টাইপ কি, অপটিমাম পিএইচ লাগে কতটুকু, অপটিমাম টেম্পারেচার লাগে কতটুকু, অক্সিজেন রিকোয়ারমেন্ট লাগে কতটুকু। ফিজিওলজি বলতে বোঝায় হচ্ছে অ্যাকচুয়ালি আমার আসলে বডিকে চালানোর জন্য যে ধরনের, আমার আসলে ফিজিওলজি বলতে বোঝাচ্ছে যেমন আমি নিঃশ্বাস নিচ্ছি কিভাবে, হ্যাঁ, আমি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেনটা আমার ব্লাডের সাথে মিশতেছে, তারপর হচ্ছে এটা সেলে যাচ্ছে, এই যে এই ধরনের যে বিষয়গুলা, এই ধরনের যে প্রসেসগুলা, তাকে বলা হচ্ছে ফিজিওলজি। তো এইখানে ফিজিওলজি বলতে বোঝানো হচ্ছে যে তোমার যে লাইট বা আলো কতটুকু লাগে, সুগার কতটুকু লাগে, কার্বন কতটুকু লাগে, এই বিষয়টাকে বলা হচ্ছে তোমার ফিজিওলজি। হ্যাঁ, এখন আমি তো এই জায়গায় তোমার দেখানো হয়েছে যে তোমার ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে এই ফিজিওলজিক্যাল পার্থক্যটা কিরকম, এটা আমি পরীক্ষায় দেই। এবং তোমরা দেখো নিচের দিকে আমি তোমার আরো কিছু জিনিস হচ্ছে কি আমি এখানে অ্যাড করছি। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যে তোমার ফাঙ্গাসটা হচ্ছে গিয়ে যে তোমার আহ তোমার এটা লেস দেন 15% ময়েশ্চার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তারা গ্রো করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু তোমার 15%-এর কম ময়েশ্চারে তারা গ্রো করতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে যে তোমার আর এই টেম্পারেচার যেটা বলছি না, যে সাইক্রোফিলিক, মেসোফিলিক, থার্মোফিলিক, এই জিনিসটা, এইটা হচ্ছে গিয়ে যে তোমরা এটা তোমাদের দেওয়ার দরকার নাই। টেম্পারেচারটা হচ্ছে গিয়ে যে এই জায়গায় যা বলছি আর ব্যাকটেরিয়া চ্যাপ্টারে যা পড়াবো সেটার উপর ভিত্তি করে তোমার ব্যাকটেরিয়ার, সরি, তোমরা টেম্পারেচারের এই পয়েন্টটা এই কম্পারেটিভ ফিজিওলজিতে অ্যাড করে পরীক্ষার খাতায় লিখে দিও। এখন আমি আসলে হচ্ছে যে কাল্টিভেশন অফ ফানজাই। তোমাদের নেক্সট ক্লাস কখন? স্যার 11:30টায়। তাহলে আমি আর 5টা মিনিট পড়াই, তোমাদেরকে 11:25-এ আমি ছেড়ে দিব। সো কাল্টিভেশন অফ ফানজাইয়ের মধ্যে বলছে যে একটা ফানজাইকে আসলে যদি তোমার ল্যাবে যদি আমরা যদি এটাকে কালচার করতে চাই, কালচার করার মানে হচ্ছে যে কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা ভাইরাসকে আমি যদি ল্যাবে যদি আমি ল্যাবরেটরি কন্ডিশনে যদি আমি এদেরকে যদি তোমার গ্রো করি, বেসিক্যালি তোমার এই ক্ষেত্রে পেট্রি ডিশ ইউজ করা হয়। সেই পেট্রি ডিশের মধ্যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গ্রো করতে পারে। এই ধরনের তোমার নিউট্রিশন অথবা এই ধরনের তোমার যে কন্ডিশন, এই কন্ডিশন বলতে আমি বুঝাচ্ছি যেমন তোমার পিএইচ বা টেম্পারেচার, এইরকম ভাবে তোমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গ্রো করার উপযুক্ত পরিবেশ তৈরি করে আমি সেইখানে যখন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে আমি যখন এই ল্যাবে গ্রো করি, সেটাকে বলা হচ্ছে গিয়া তোমার সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া কালচার, ফাঙ্গাস কালচার, অথবা এটাকে বলতে হচ্ছে কাল্টিভেশন অফ ফানজাই। তো এইখানে তোমার বেসিক্যালি আলাপ করছে যে কাল্টিভেশন করতে গেলে কি কি ধরনের শর্ত তোমার পালন করতে হয়। তো এটা তোমরা পড়লেই এটা তোমরা বুঝতে পারবা, এবং এটা কিন্তু আমি কিন্তু পরীক্ষায় দেই।
যে তোমার ফাঙ্গাস কালচার করতে গেলে এটার কাল্টিভেশনটা কিভাবে করা যায় এবং কম্পারেটিভ ফিজিওলজি এটাও আমি পরীক্ষার হলে দেই। তো আমি এটা একটুখানি পড়ি, যে একটু পড়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে তোমার এইখানে যেটি বলছে, molds and yeast can be studied by the same general cultural method used for bacteria. ব্যাকটেরিয়াকে যেভাবে কালচার করা যায় মোল্ড এবং ইস্টকেও একইভাবে কালচার করা যায়। এই ক্ষেত্রে তোমার টেম্পারেচারটা রাখতে হবে হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তোমার মোল্ড এবং ইস্টগুলা ব্যাকটেরিয়ার চেয়ে স্লোলি গ্রো করে এবং তোমার হচ্ছে গিয়ে যে তোমার সো এই জন্য দেখা যায় যে তোমার, যে আমি আসলে তোমার ইনকিউবেশন পিরিয়ড বলতে বোঝাচ্ছে যে আমি তোমার কতক্ষণ পর্যন্ত আমি এই ব্যাকটেরিয়া গুলাকে বা আমি ফাঙ্গাস গুলাকে আমি তোমার হচ্ছে গিয়ে দেখা যায় কি যে তোমার একটা পেট্রি ডিশের মধ্যে আগার মিডিয়া নিয়ে সেইখানে তোমার ব্যাকটেরিয়া দেওয়ার পরে সেই পেট্রি ডিশটাকে বা কাচের সেই বাটিটাকে তোমার হচ্ছে গিয়ে ইনকিউবেটর নামে একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে তোমার এটাকে তোমার 30 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে যদি আমি 3 দিন রেখে দেই, তখন সেই টেম্পারেচারে ওই মেশিনের ভিতরে তোমার হচ্ছে গিয়ে ওই ব্যাকটেরিয়াগুলো গ্রো করে। এইটাকে বলা হয় হচ্ছে তোমার ইনকিউবেশন পিরিয়ড। এটাকে যদি আমি সহজভাবে বলি, যেমন তোমার হচ্ছে গিয়া মুরগি বা হাঁস তারা যখন তোমার ডিম দেয় তখন সেই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য দেখবা যে এরা কিন্তু তোমার তাপ দিয়ে রাখে। তো এই যে তোমার তাপ দেওয়ার বিষয় বা তা দেওয়ার বিষয় এটাকে বলা হয় ইনকিউবেশন। সো তোমার দেখা গেছে যে তোমার এই ইনকিউবেশন টাইমটা ব্যাকটেরিয়ার জন্য কম, ফাঙ্গাসের জন্য বেশি। এখন এই জন্য তোমার যেই সময়ে আমি আমার ফাঙ্গাস গ্রো করতে যত সময় লাগবে, মনে করো যে এটা 4 থেকে 5 দিন সময় লাগে, এই 4 থেকে 5 দিন যদি আমি এরকম ব্যাকটেরিয়া গুলাকে ইনকিউবেটরে রাখি, তখন এই জায়গায় তোমার ব্যাকটেরিয়া গুলা প্রচুর সংখ্যায় গ্রো হয় এবং এইটাকে বলা হচ্ছে যে প্রচুর যে গ্রো হচ্ছে এটাকে বলা হচ্ছে ওভারগ্রোন, মানে বেশি তোমার হয়ে গেছে এরকম। তো এইখানে তোমার বলতেছে যে অ্যাসিডিক পিএইচ, এইটা হচ্ছে গিয়ে যে তোমার এটা তোমার এই ধরনের অ্যাসিডিক পিএইচ তোমার মিডিয়া লাগে। মিডিয়া বলতে একটু আগে বললাম না যে আগার দিয়ে আমরা একটা পেট্রি ডিশের মধ্যে আগার দিই, এই পেট্রি ডিশের মধ্যে আগার, যেই আগারটা থেকে তোমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গুলা তারা হচ্ছে গিয়ে তোমার তাদের যে নিউট্রিশন পায়, এইটাকে বলা হচ্ছে তোমার মিডিয়াম। হ্যাঁ, যেমন তোমার টবে গাছ লাগাইতে গেলে আমরা হচ্ছে টবের মধ্যে মাটি দিই না, এই মাটিটা হচ্ছে গিয়ে তোমার মিডিয়াম। এরকম আমার যে পেট্রি ডিশটা আছে সেই পেট্রি ডিশটা হচ্ছে গিয়ে আমার টব, আর এই মাটির জায়গায় আমি এই জায়গায় দেই হচ্ছে গিয়ে তোমার আগার মিডিয়াম, আর আমি টবের মধ্যে গাছ লাগাই, পেট্রি ডিশের মধ্যে আমি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এটাকে আমি গ্রো করি। তো তোমার এই যে মিডিয়াম আছে, যেটা হচ্ছে আমি যেটা বললাম যে যেটা হচ্ছে গিয়ে তোমার টবের মাটির মতো, এই মিডিয়ামটা হইতে হবে হচ্ছে অ্যাসিডিক। তো তোমার এখানে বলছে যে সবচেয়ে পুরাতন এবং পরিচিত যে মিডিয়া সেটা হচ্ছে গিয়ে যে তোমার সাবুরাদ মিডিয়া, অথবা সাবুরাদ মিডিয়া, যেটা হচ্ছে গিয়ে তোমার মেল্টোজ এবং পেপটন এই সাবুরাদ মিডিয়ার মধ্যে দেয়া থাকে। হুম। তো এইভাবে তোমরা তারপরে আছে হচ্ছে গিয়ে যে তোমার মোল্ড গুলাকে আইসোলেশন করার জন্য তোমার এইখানে তোমার ইনফেক্টেড বডি ফ্লুইডস অথবা এক্সুডেটস ইউজ করা হয়। এক্সুডেটস বলতে বোঝা হচ্ছে যখন তোমার হচ্ছে একটা পুজ বা তোমার একটা ঘা বা তোমার একটা ফোড়া থেকে যে পানি বা যেরকম তোমার হচ্ছে গিয়া তোমার যে পদার্থগুলা লিকুইড যে বের হয় এগুলাকে বলা হচ্ছে এক্সুডেটস। বা তোমার কোনো কিছুর যদি তোমার একটা রস এখানে যদি থাকে কোনো একটা সেল, বা তোমার কোনো একটা মনে করো যে কোথাও তুমি একটা মাংস রাখছো, সেটা হইতে পারে তোমার হচ্ছে গিয়া গরু, মুরগি, খাসি, তো দেখবা যে ওই মাংসটা থেকে তোমার এক ধরনের তোমার পানি বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্সুডেটস।
আর বডি ফ্লুইড বলতে বোঝা হচ্ছে বডির মধ্যে যে তোমার ফ্লুইডটা থাকে। তো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলাকে গ্রো করার জন্য এরকম তোমার বডি ফ্লুইড অথবা এক্সুডেটস ইউজ করা হয়। স্যার স্যার বলো। বডি ফ্লুইড কি প্লাজমা? প্লাজমা, হ্যাঁ প্লাজমা, প্লাজমা, রাইট রাইট রাইট, প্লাজমা। তো এরকম তোমার প্লাজমা ইউজ করা হয়। আর এইখানে তোমার হচ্ছে গিয়ে তাহলে যেটা বললো সেটা হচ্ছে গিয়ে যে তোমার যদি আমি এই মোল্ড গুলাকে কাল্টিভেশন করতে চাই সেই ক্ষেত্রে আমার এখানে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখতে হয়। মোল্ড বা ইস্ট গুলা এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার চেয়ে কম কম গ্রো করে, এদের ক্ষেত্রে তোমার অ্যাসিডিক পিএইচ রাখতে হয়। তোমার একটা মিডিয়াম হচ্ছে গিয়া যেটার নাম হচ্ছে গিয়া তোমার সাবুরাদ মিডিয়া, যেটা তোমার মেল্টোজ এবং পেপটন তোমার কন্টেইন করে। আর তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলার জন্য তোমার বডি ফ্লুইড অথবা এক্সুডেটস ইউজ করা হয়। তো তোমার এই ক্ষেত্রে যদি আমি আসলে কালচার করার সময়ে আমি যেটা করি যে হয়তো আমি যখন কালচার করি তখন মনে করো যে আমি যখন স্যাম্পল নেই, যে স্যাম্পলটা নেই আমি মনে করো যে তোমার এখন এই এই রুটির মধ্যে আসলে কোন ফাঙ্গাসটা গ্রো করছে এই বিষয়টা আমি জানতে চাই। তখন আমি এই জায়গা থেকে একটুখানি এই ফাঙ্গাস একটা কাঠি বা একটা চামচের মধ্যে নিয়ে সেটা হচ্ছে গিয়ে আমি আমার পেট্রি ডিশের মধ্যে দেই। এই যে একটুখানি তোমার হচ্ছে গিয়ে যে তোমার এই ফাঙ্গাস নিলাম, এই স্যাম্পলটা নিলাম, এটাকে বলা হচ্ছে ইনোকুলাম। হ্যাঁ, তো এরকম ভাবে তোমার যদি আমি এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে ইনোকুলাম নিয়ে আমি যদি সেটা যদি হই আমার মিডিয়ামের মধ্যে দেই তখন হচ্ছে গিয়ে তোমার এখানে ফাঙ্গাসগুলা গ্রো করে। এই হচ্ছে গিয়ে যে তোমার কাল্টিভেশন অফ ফানজাই, মানে ফানজাই এটিকে আমার ল্যাবে গ্রো করতে গেলে বা কালচার করতে গেলে কি কি আমার বিষয়গুলা খেয়াল করতে হবে সেই বিষয়গুলোর কথা এই কাল্টিভেশন অফ ফানজাইয়ের কথা কাল্টিভেশন অফ ফানজাইয়ে বলা আছে। আর ফিজিওলজিতে তো কি বলা হলো এটা একটু আগে বললাম। তার আগে তোমাদেরকে পড়াইলাম হচ্ছে গিয়ে যে ফাঙ্গাসের তোমার বডি স্ট্রাকচার, রিপ্রোডাকশন, এই বিষয়গুলো তোমাদেরকে আমি একটু আগে পড়াইলাম। আগামীকালকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে গিয়ে তোমার কলোনি ক্যারেক্টারিস্টিক্স, আর তারপরে হচ্ছে গিয়ে পড়াবো হচ্ছে গিয়ে তোমার আমাদের ফুড প্রসেসিং এর জন্য কিছু ফাঙ্গাস ইম্পর্টেন্ট, সেই ফাঙ্গাস গুলার ডেসক্রিপশন আমরা আগামী ক্লাসে আমরা হচ্ছে গিয়ে পড়বো। তো এই হচ্ছে কি আজকের পড়াশোনা। সো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা আজকের মতো এই জায়গায় শেষ করে দেই। প্লিজ প্লিজ বলেন। স্যার আমাদের শীতটা আজকে দিয়ে দিলে একটু পড়তে পারতাম, মানে এগুলা বাবু খুব কঠিন কিছু না বুঝছো, আমি এগুলা বলতে বলতে মানে আমি এগুলাকে কঠিন করে ফেলি। সো আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিব, তোমরা একটু ঠান্ডা মাথায় বিষয়টাকে গুছায়া যদি একটা খাতার মধ্যে যদি তোমরা পয়েন্ট পয়েন্ট করে নোট করে নাও আমার কাছে মনে হয় যে তোমরা অনেক কিছু শিখতে পারবা। জি স্যার। তাহলে আমি তোমাদেরকে নোটটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।